ইরানের মাইন যেটা সেট করা আছে হরমুজ প্রণালীতে, সেটা সরাতেই নাকি 6 মাস লাগবে, এমনটাই আজকে পত্রিকায় দেখলাম। এবং 6 মাস যেহেতু লাগবে, সেহেতু তেলের বাজার আসলে মানে অস্থির পরিস্থিতি 6 মাস থেকে বেশি, বা যুদ্ধ থেমে গেলেও অনেক দিন কন্টিনিউ করবে, এমনটা ধারণা আর কি বিশেষজ্ঞদের। তারপরে ঘটনা আসলে কি ঘটবে। এই বিষয়ে দুইটা স্কুল অফ থট আছে, যে হরমুজে এই মাইনগুলা এটা হুম। ইরান যেগুলো মাইন লে করেছে এগুলো রিমুভ করতে এত সময় লাগবে, 1 মাস 2 মাস 6 মাসের কথা বলা হচ্ছে। তো এখানে একটা মিডল ইস্টের এক গ্রুপ অফ থিঙ্ক ট্যাঙ্ক তারা যেটা বলছেন যে ইরান স্ট্র্যাটেজিক্যালি এবং টেকনিক্যালি হরমুজটাকে পুরোপুরি ওপেন করতে চাচ্ছে না, এটাই যেহেতু তাদের সব থেকে বড় কার্ড, সেই কারণেই তারা যে কোনো একটা বাহানায় হরমুজটাকে আপনার মানে যখন দরকার হবে সে পার্শিয়ালি ওপেন করবে, যখন দরকার হবে সে পার্শিয়ালি ওপেন করবে, মানে পুরাপুরি ওপেন করবে ইরান। এই যুদ্ধটা সম্পূর্ণভাবে শেষ হওয়ার আগে ইরান এটা করবে না। তো একটা স্কুল অফ থট আছে যে এই বিষয়টা ইরানের একটা বানানো, এই বিষয়টা যে ইরান ওই যে মাইন লে করা আছে সে কমপ্লিট ওপেন করতে পারছে না, এটা এটা যেমন একটা সত্যি। আবার আরেকটা বলে যে না, আসলে এটাও হয়তো হতে পারে যে ইরান হুম। যে মাইন গুলো লে করেছে ইনিশিয়ালি হয়তো মানে তাড়াহুড়া করে করেছে, সম্পূর্ণ ডাটাবেজ হয়তো নাই, এটা বাট এইটার সপক্ষে যুক্তিটা কম, আমি আগেরটা বিশ্বাস করতে রাজি, এবং ওইটাই সব থেকে বেশি যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়, যে ইরান তার সব থেকে বড় ট্রাম্প কার্ডটা একেবারে ওপেন করবে না, মানে টিল দি ওয়ার ইজ ওভার। তো এইটা। আর এখন আমি যদি আমার আগের আলোচনায় আসি, যেটা যে হুম। আচ্ছা এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, অথবা ট্রিটিটা হবে কিনা, অথবা যুদ্ধটা শেষ হবে কিনা। দেখেন, এই যুদ্ধটা ইরানের হাতে তো আর শেষ করার কোনো চাবিকাঠি নাই, যুদ্ধ শেষ করতে হবে আমেরিকাকে এবং ইসরায়েলকে। তো ইসরায়েলও শেষ হুম। করবে না, আমি ইসরায়েলের প্রসঙ্গে একটু পরে আসবো, বাট আমেরিকাকে শেষ করতে হবে, আমেরিকাকে হুম। শেষ করতে হবে এবং করতেই হবে। কেন আমি সেটা বলছি, সেটা হলো যে প্রথমত ট্রাম্প নিজেই ফিল করছেন যে সে তো এই যুদ্ধে বিজয়ী হয়েছেন, এবং যুদ্ধ শেষ একটা ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন, যে ইরানের নেভি শেষ, ইরানের এয়ারফোর্স শেষ, ইরানের আর্মি শেষ, ইরান ড্যামেজ, তার যে স্ট্র্যাটেজিক্যালি এবং তার পলিটিক্যাল যে গোলটা ছিল তার মোটামুটি অ্যাচিভ। তো সে এই ঘোষণাটা অনেক আগেই দিয়েছিল, দেওয়ার পরে এখন আর সেগুলো সামলাতে পারছে না। হুম। যেমন গতকালকের সিএসআইএস যে রিপোর্টটা এসেছে, এরা মেনলি আমেরিকারই অস্ত্র গোলাবারুদ এগুলো নিয়ে রিপোর্ট করে। তারা বলছে যে আমেরিকার যে গোলাবারুদের 50%-এর বেশি শেষ হয়ে গেছে, তাদের প্যাট্রিয়ট মিসাইল, তাদের যে থার্ড ইন্টারসেপ্টর, তারপরে তাদের যে প্রিসিশন ইন্টারসেপ্টর, এগুলো বলছেন যে তাদের টোটাল স্টক পাইলেরই মোর দ্যান 50% শেষ হয়ে গেছে। এবং এই মুহূর্তে যদি আবার নতুন করে ওয়ার ব্রেক করে, তো তাদের জন্য এটা হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হলো ট্রাম্পের জন্য বড় প্রবলেম হয়ে গেছে যে সে এই যুদ্ধটা টেনে নিতে চাচ্ছেন না, কারণ আমেরিকার ভিতরে তেলের দাম বেড়ে গেছে, বাইরের তেলের দাম তো বেড়েছে, সেটা তো আছেই। আর একই সাথে সে যে একটা চুক্তি করবে যে হুম। কোনো কারণেই হোক, দেখা যাচ্ছে যে এই চুক্তিটা প্রেসিডেন্ট ওবামার 2015 সালে যে চুক্তিটা করেছিল ইরানের সাথে, ওই চুক্তির থেকে অনেক খারাপ হচ্ছে আমেরিকার হুম। স্বার্থের কথা বিবেচনা করলে। তো এখন হুম। এইটা ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, যে এত যুদ্ধ এত কিছুর পরে ট্রাম্প নিজে যে চুক্তিটা ছিঁড়ে ফেলেছিল, তো ট্রাম্পকে এখন এমন একটা চুক্তি যদি করতে হয় যে চুক্তিটা ওবামার চুক্তির থেকে খারাপ হচ্ছে, তো এটা তার জন্য এটা হ্যান্ডেল করাটা তার এবং রিপাবলিকানদের এই পলিটিক্যাল যারা ফিগার আছে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো একই সাথে হুম। ইউরেনিয়াম ইস্যুটা তো আছেই, যেখানে ওবামার চুক্তিতে ছিল যে ইরান অনলি 3.8% ইউরেনিয়াম এনরিচ করতে পারবে, এবং তারপরেও তো অনেক সুপারভিশন এবং সেখানে দেখা যাচ্ছে যে গত যে নেগোসিয়েশন 11 তারিখে যেটা বসেছিল, সেখানেও কিন্তু এগ্রিমেন্টে এটার থেকে অনেক বেশি ছিল, তারপরে 5 বছর 20 বছর এইটার তো টানাপোড়েনটা ছিলই। তো এই যে সবকিছু মিলে এর সাথে যোগ হয়েছে যেটা, এটা গতকালকে রিপোর্ট এসেছে, এর সাথে যোগ হয়েছে যেটা হলো যে এই যে আমেরিকার পেন্টাগন এবং সেনাবাহিনী নৌবাহিনীর ভিতরে যে এত যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের একটা বড় কারণ হলো যে এই যে ট্রাম্প তার অনুগত কাউকে পাচ্ছে না। আপনারা হিসাব করে দেখেন যে ট্রাম্পের সেনা প্রধান
নাই, চলে গেছে, নৌবাহিনী প্রধান নাই, তাদের জয়েন্ট যে চিফ অফ স্টাফ সে নাই। এই যে আপনার নেভাল যে সেক্রেটারি জন, এর নাম হলো কি জন ফেলান, তাকে চলে যেতে হলো। সেও চলে এবং গেছে। হ্যাঁ, এবং এর সাথে প্রায় 12টা জেনারেল এবং আরো অনেক পেন্টাগনের হাই অফিসিয়ালদের নাম এখানে আসছে না। সব থেকে সারপ্রাইজিং ব্যাপারগুলো হলো যে তারা কেন চলে যাচ্ছেন এই ক্ল্যারিটিটা কোথাও আসছে না। একটা বিষয় যে ট্রাম্পের সাথে একটা টানাপোড়েন চলছে, বাট ক্ল্যারিটিটা কোথাও আসছে না যে কেন, এক্স্যাক্টলি কেন, এবং এটাও এর আগে কখনো এরকম হয় নাই। তো এ কারণে যেটা বলছে যেটা হলো যে ইভেন আমি গতকালকে আপনার টকশোতে অথবা কোথাও বলেছিলাম যে প্রথমত যে এর আগে দেখা গেছে যে এই যে যখন আপনার ওই যে ইউএস এর যে পাইলট রেস্কিউ এর যে অপারেশন, কিংবা তখন তো অলরেডি ট্রাম্প তার সিচুয়েশন রুমে ছিলেন হোয়াইট হাউসের, সেখানে উনি অনেক চিল্লাচিল্লি করেছিলেন। তো ট্রাম্পকে মোটামুটি বের করে দেওয়া হয়েছিল ওই অফ রুম থেকে, সিচুয়েশন রুম থেকে, এবং 24 ঘন্টা তাকে বলা হয়েছিল আপনি দূরে থাকেন, ইউ আর ডিস্টার্বিং আওয়ার ওয়ার্ক। এবং সেখানে তো আরো একটা খবরও ছিল যে মিলিটারি প্রধান যে ছিলেন তার সাথে ট্রাম্পের একটা কথা কাটাকাটি হয়েছিল, কারণ ট্রাম্প নিউক্লিয়ার কোর্ট চেয়েছিলেন উনি নিউক্লিয়ার ইস্যুর জন্য, বাট যে মিলিটারি প্রধান তিনি দেন নাই এটা নিয়ে কথা কাটাকাটি। এবং তারপরে উনি বেশ রাগ করে সেই রুম থেকে বের হয়ে গেছিলেন। এবং পরে মিলিটারি যে জেনারেল ছিল, জেনারেলটার নাম ভুলে গেছি, উনি এবং জেনারেল কেন খুব সম্ভব, এবং আরো 5-6টা জেনারেল, তারা একসাথে বসে নীতিগতভাবে এই সিদ্ধান্ত আসে যে আমরা ইরানে কোনোভাবেই নিউক্লিয়ার ইউজ করব না। কারণ ইরান যা কিছুই করুক না কেন, ইরান ইউএস এর জনগণের জন্য থ্রেট না। ইরান কখনো ইউএস এর জনগণের উদ্দেশ্যে কোনো মিসাইলও তারা থ্রো করে নাই, এবং ইউএস এর মাটিতে ইউএস এর জনগণের জন্য তারা কখনো কোনো হুমকি স্বরূপ কোনো কিছু করে নাই।